সে অনেকদিন আগের কথা। এক গ্রামে বাস করত রামু নামের একজন দরিদ্র কৃষক। সে পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে থাকে। তার একমাত্র সম্বল ছিল এক টুকরো জমি, যা তার পূর্বপুরুষদের থেকে পাওয়া। বাবা মা অনেক আগেই মারা গিয়েছেন, তাই ছোটবেলা থেকেই সে কঠোর পরিশ্রম করে জীবন চালিয়ে আসছে। তার স্ত্রী গঙ্গা এবং একমাত্র ছেলে মিঠুনও তার সঙ্গে থাকে। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই রামু মাঠে চলে যায়। সে সারাদিন মাঠেই কাজ করত। এদিকে তার স্ত্রী সারাদিন ঘরের কাজকর্ম করে তার জন্য রান্না করত। গঙ্গা তার জন্য রুটি আর জল নিয়ে আসে। কিন্তু সমস্যার শেষ নেই। বৃষ্টি যদি না হয় তবে ফসল নষ্ট হয়ে যায়, আবার বেশি বৃষ্টি হলেও ক্ষেত ডুবে যায়। এইভাবে প্রতিটি বছর তার জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। সারাদিন কাজ শেষে সন্ধ্যাবেলা তারা সবাই বাড়ি চলে যায়। পরের দিন সকাল হলো। না গিন্নি, আজ শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছে। মনে হয় না আজ কাজে যেতে পারবো। তাহলে এক কাজ করো, আজকের মতো আর মাঠে যেতে হবে না। ছেলেটাকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে এসো। প্রত্যেক রাত্রেই তার শুধু জ্বর হয়, আর অনেকদিন এরকম শরীরে জ্বর থাকা ভালো কথা নয়। পরে দেখা গেল আবার টাইফয়েড বাঁধিয়ে ফেলেছে। যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তাই করছি। আমার শরীরটাও বেশি ভালো না, আমি একটু ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসবো। আজকে আর মাঠে যাওয়া হলো না। আর শোনো, বাজার থেকে আসার সময় পারো যদি 2 লিটার তেল নিয়ে এসো। রান্না করা তেল ফুরিয়ে গেছে। আবার তেল নেই? মনে হচ্ছে তেল কিনতে কিনতে ফকির হয়ে যাব। এদিকে একটা টাকা পয়সা নেই, আর বাজারের বস্তুর যা দাম। ঠিক আছে, নিয়ে আসবো। কিন্তু হঠাৎ করে শহর থেকে এক লোক এসে রামুর খোঁজ করতে লাগলো। গ্রামের একজন লোককে সে জিজ্ঞাসা করলো, আরে দাদা, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জি বলুন। আচ্ছা দাদা, এই গ্রামে রামু নামের লোকটাকে আপনি চেনেন? রামু? কোন রামু দাদা? এখানে রামু তো 2টো আছে। এ মানে একটু লম্বা করে চাষাবাদ করে খায়। ও হ্যাঁ, চিনি তো। কেন, কি হয়েছে? না মানে একটু দরকার ছিল আর কি। আপনি যদি ঠিকানাটা বলতেন একটু ভালো হতো। আপনি এক কাজ করুন, এদিক দিয়ে গিয়ে সোজা যাবেন। সোজা যেতে যেতে একটা আমের গাছ পড়বে। সেই আমের গাছ পার হতে না হতেই ডান দিকেই তার বাড়িটা। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। লোকটা রাস্তা দিয়ে যেতেই রামু সেই লোকটার সামনে পড়ে যায়। আচ্ছা দাদা, এখানে রামুর বাড়ি কোনটা একটু বলতে পারেন? তখন রামু একটু আশ্চর্য হয়ে মনে মনে বলল, এটা আবার কে যে আমার খোঁজ করছে? একে তো আমি চিনি না, আর কোনোদিন দেখেছি বলে তো মনেও পড়ছে না। আচ্ছা ভাই, আপনি কে বলুন তো? আর রামুর কাছে আপনার কি কাজ? আছে দাদা, একটু কাজ আছে। আপনি শুধু বলুন তাকে চেনেন কি না। হ্যাঁ হ্যাঁ, চিনি তো, আমি রামু। বলুন কি বলতে চান? আরে দাদা, আপনি রামু? দেখো তো আমি কাকে কি বলছি। আসলে দাদা কিছু মনে করবেন না, আমি আসলে সেভাবে বলতে চাইনি। আরে না না, ঠিক আছে। এবার বলুন তো কী কাজ আমার সঙ্গে? আমি আবার একটু ডাক্তারের ওখানে যাব। কদিন থেকে আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। না মানে দাদা, আমি হলো সে কলকাতা থেকে এসেছি। শুনলাম আপনি নাকি খুব বিপদের মধ্যে আছেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, কিন্তু আমার বিপদে আপনি কি করবেন? এই যুগের মানুষ কারো স্বার্থ ছাড়া কি কেউ কাউকে সাহায্য করে? হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন, আমি সে কথাই বলতে চাইছি। আসলে আমি গ্রামে গ্রামে ঘুরে মাটি কেনা বেচা করি। এই ধরুন, গ্রামের মাটিগুলো আমি কিনে নেই, তারপর আমি পরবর্তীতে বিক্রি করে দেই। তা শুনলাম আপনার নাকি মাটি আছে, বেচবেন নাকি? সমস্যা নেই, সঠিক দামে পৌঁছিয়ে দিব। আর মাটির দাম? এই মাটির কোনো দাম হয় নাকি? আর এই মাটি কিনে আপনি কি করবেন? না ফসল ভালো হয়,
আর যদিও কিছু ফসল হয় বানপানি এসে নষ্ট করে দেয়। রামু একজন সহজ সরল মানুষ ছিল, কিন্তু হরিদাস ছিল একজন খারাপ প্রকৃতির লোক। সে গ্রামের মানুষদেরকে ঠকিয়ে ঠকিয়ে কম দামে মাটি কিনে নিত, আর সেগুলো বেশি দামে বিক্রি করত। রামুর কথা শুনে হরিদাস মনে মনে বলল, এ তো দেখছি একেবারে বোকা। যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে এই মাটিগুলো নিতেই হবে। আমি বলি কি দাদা, আপনি এক কাজ করুন, আপনি শহরে চলে যান। এই গ্রামে থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না। দেখুন, আমিও আগে আপনার মতো গ্রামে ছিলাম, তারপর আমি শহরে চলে যাই, আর আজ দেখুন আমি লাখ লাখ টাকার মালিক। রামু তখন তার কথার জালে পা দিয়ে দিল। ঠিক আছে দাদা, আমি আপনাকে কাল জানাবো। আজকে আমার একটু তাড়া আছে, আর আমিও বাড়িতে একটু বুঝে শুনে দেখি। ঠিক আছে? হরিদাস তো মনে মনে খুব খুশি। ঠিক আছে দাদা, বুঝে দেখুন। এটাকে আজ পেয়েছি, এটা কোনো মতোই হাতছাড়া করা যাবে না। গঙ্গা দ্বিধায় পড়ল। আহ, এটা আমাদের পূর্বপুরুষের জমি, এটা কি বিক্রি করা ঠিক হবে? কি হয়েছে বলো তো শুনি? এত কিসের চিন্তা করছো? সে যখন থেকে বাজার থেকে এসেছো দেখছি খালি চিন্তা করে যাচ্ছ। কি হয়েছে বলো তো? না, ভাবছি যে আমাদের চাষ করার জমিটা বিক্রি করে দেই। সেটা বিক্রি করে যা টাকা হবে সেটা নিয়ে আমরা শহরে চলে যাব, আর সেখানে গিয়ে কিছু টাকা দিয়ে একটা ঘর নিব। তারপর কিছু টাকা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করে খাবো। কি বলো? দেখো, তোমার যেটা ভালো মনে হয়। এখন তুমি যদি চিন্তা করে ফেলেছো তাহলে আর কি করার। কিন্তু আমার যদি বলো তাহলে আমি বলবো না থাক, গ্রামে আছি, ভালো আছি, কটা ডাল ভাত খেয়ে বেঁচে তো আছি। কিন্তু রামু নিরুপায় ছিল। ছেলের চিকিৎসা দরকার ছিল, তাই অনেক চিন্তা করে জমি বিক্রি করল এবং পরিবার নিয়ে শহরে চলে গেল। শহরে গিয়ে রামু বুঝতে পারল, সে কি, এ তো দেখছি গ্রামের চাইতে শহরে আরও জীবন চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। গ্রামে তবুও শাকসবজি খেয়ে বেঁচে থাকতাম, এখন তো দেখি এখানে সেটাও কিনে খেতে হয়। জমির টাকাও ধীরে ধীরে শেষ হয়ে গেল। সে শ্রমিকের কাজ করতে লাগলো, কিন্তু বয়স বাড়ার কারণে বেশি কাজ করতে পারত না। একদিন এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। এ কি ভাই, কেমন আছো? হ্যাঁ, কতদিন পর দেখা, তাই না? জি ভাই, ভালো আছি। তা আপনি কেমন আছেন? আর এখানে কিভাবে? আরে আর বলো না, একটু বড়বাবুর সাথে দেখা করতে এসেছিলাম। ওই আমার জমির কাগজটা একটু ঠিক করে নিলাম। তা বাড়ির সবাই কেমন আছে? ছেলেটা ভালো আছে তো? জি ভাই, ভালো আছে। তা আবার গ্রামে কবে ফিরছো? শুনলাম তোমার জমিতে নাকি বাম্পার ফলন দিচ্ছে। কি বলছো ভাই, সত্যি নাকি? আরে হ্যাঁ ভাই, তাই তো শুনলাম। তো ভাই এখন চলি, আমার আবার একটু বাজার সদাই করতে হবে। রামুর মাথায় যেন বাজ পড়ল। সে বুঝতে পারল তাকে বোকা বানানো হয়েছে। সে যে জমিকে শুকনো ভেবে ছেড়ে গিয়েছিল সেটাই ছিল তার ভাগ্যের চাবি। রামু আবার গ্রামে ফিরে এলো, কিন্তু ততদিনে তার জমি হরিদাসের সম্পত্তি হয়ে গেছে। আদালতে গিয়েও কোনো লাভ হলো না, কিন্তু সে হাল ছাড়ল না। গ্রামের অন্য কৃষকদের নিয়ে সে নতুন এক চাষের উদ্যোগ নিল। সরকারি প্রকল্পের সাহায্যে তারা নিজেদের জমিতে আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করল। কয়েক বছর পর রামু নিজের জমি না থাকলেও সফল কৃষক হয়ে উঠল। সে গ্রামের অন্যদের সাহায্য করে, তাদের প্রশিক্ষণ দেয়। একদিন হরিদাস নিজেই তার কাছে এসে বলল, দাদা, বলছিলাম যে আপনি যদি চান তাহলে আপনার জমিটা আবার কিনে নিতে পারেন, কারণ আপনার জ্ঞান আমার চেয়ে অনেক বেশি। তাই এই জমির আসল মালিক হওয়ার যোগ্যতা শুধু আপনারই আছে। রামু হাসল। আমি আমার নিজের ভুল থেকেই শিক্ষা নিয়েছি, তাই আর পর থেকে আর কারো ফাঁদেই পা দিব না। এভাবেই এক দরিদ্র কৃষক প্রতিকূলতা থেকে বেরিয়ে এসে নিজের অবস্থান তৈরি করল, আর বুঝতে পারল ভাগ্য নয়, পরিশ্রম আর জ্ঞানে আসল শক্তি। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম যে কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল কোনোদিন চলে যায় না। পরিশ্রমের ফল একদিন না একদিন ঠিকই পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।